এমন এক ফৌলাদি এজেন্ট যে একাই বেলুচিস্তানে ঢুকে আইএসআই আর তালেবানদের গায়ে কাটা ধরিয়ে দেয়। তার নাম কবির আনন্দ। একদিকে নিজের বাবাকে হারানোর ভয়, অন্যদিকে এমন এক মিশন যেখানে একটা ভুল মানেই নিশ্চিত মৃত্যু। কবির, ঈশা আর বীর এখন চারদিক থেকে শত্রুদের মাঝে আটকা পড়ে গেছে। পুলিশ, তালেবান আর আইএসআই সবাই এখন তাদের খুঁজছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, এই মিশনে এমন একজন বিশ্বাসঘাতক আছে যে প্রতিটা পদক্ষেপের খবর আগেই শত্রুদের কাছে পৌঁছে দিচ্ছে। আর ভিডিও শেষে এমন একটা টুইস্ট আসবে যেটা সত্যি বলতে আমি নিজেও কল্পনা করতে পারিনি। শেষ 5 মিনিট আপনার পুরো ধারণাই বদলে দেবে, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। সিরিজের নাম বার্ড অফ ব্লাড। তো চলুন আর সময় নষ্ট না করে গল্প শুরু করা যাক। প্রথম এপিসোডে আমরা কবির আনন্দ নামের এক এজেন্টকে দেখি যে স্বপ্নের মধ্যে নিজের অতীতের কথা মনে করছিল। সেই সময় কবির আর তার সবচেয়ে কাছের বন্ধু বিক্রম একটি মিশনে ছিল, কিন্তু হঠাৎ বিক্রম ভুল করে একটা বোমার ওপর পা দিয়ে ফেলে। এরপর সে কবিরকে বলে, এখান থেকে পালিয়ে যাও, না হলে আমার সাথে তুমিও মারা যাবে। চারিদিকে তখন সন্ত্রাসীরা ছড়িয়েছিল এবং তারা কবির ও বিক্রমের ওপর হামলা চালাচ্ছিল। কিন্তু কবির একে একে সবাইকে শেষ করে দেয় এবং নিজের বন্ধুকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু কবির যে কোনো মূল্যে বিক্রমকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু তখনই বিক্রম তাকে বোঝায় যে আমাদের মধ্যে অন্তত একজনকে বেঁচে থাকতে হবে। তুমি যদি এখানে থাকো তাহলে আমরা দুজনেই মারা যাব। বিক্রমের কথা শুনে কবিরের চোখে পানি চলে আসে, কিন্তু না চাইলেও তাকে সেখান থেকে পালিয়ে যেতে হয়। ঠিক তখনই সেখানে ভয়ঙ্কর একটা বিস্ফোরণ ঘটে, আর সেই বিস্ফোরণে কবির মারাত্মকভাবে আহত হয়ে যায়। সেই ঘটনার পর থেকে কবির নিজেকেই বিক্রমের মৃত্যুর জন্য দায়ী মনে করত। এখন প্রশ্ন হল, কবির আর বিক্রম কোন মিশনে ছিল, আর তারা কোন ইউনিটের হয়ে কাজ করত? এসব প্রশ্নের উত্তর আমরা গল্পের পরের অংশে জানতে পারব। এর পরের দৃশ্যে আমাদের পাকিস্তানের বেলুচিস্তান দেখানো হয়। সেখানে কয়েকজন সন্ত্রাসী ভারতীয় গুপ্তচরদের খুঁজে বের করার চেষ্টা করছিল। হঠাৎ করেই তারা ভারতীয়দের লোকেশন পেয়ে যায়। এরপরই তারা সেই গুপ্তচরদের ধরতে বেরিয়ে পড়ে। অন্যদিকে ভারতীয় গুপ্তচররা একটি সাইবার ক্যাফেতে বসে বড় ধরনের গোপন তথ্য হ্যাক করছিল। অর্ধেকের বেশি ফাইল ইতিমধ্যেই আপলোড হয়ে গিয়েছিল, কিন্তু ঠিক তখনই সন্ত্রাসীরা পুলিশের ইউনিফর্ম পরে এসে সেখানে হাজির হয় এবং গুপ্তচরদের ধরে ফেলার চেষ্টা করে। মুহূর্তের মধ্যেই চারদিকে গোলাগুলি শুরু হয়ে যায়, কিন্তু সন্ত্রাসীদের সংখ্যা ছিল অনেক বেশি। এর পরের দৃশ্যে আমরা দিল্লিতে ঈশা খান্না নামের এক নারী অফিসারকে দেখি, যিনি নতুন জয়েন করা স্টুডেন্টদের লেকচার দিচ্ছিলেন। আসলে ঈশা কাজ করত ইন্ডিয়ান ইন্টেলিজেন্স উইং IIW এর জন্য, আর এই মুহূর্তে সে ছাত্রদের এমন এক সাহসী অফিসারের গল্প বলছিল যে 2001 সালের পার্লামেন্ট হামলা ব্যর্থ করে দিয়ে অনেক MP আর MLAদের জীবন বাঁচিয়েছিল। সেই অফিসারের কোড নেম ছিল অ্যাডোনিস। কিন্তু তখনই এক ছাত্র ঈশাকে জিজ্ঞেস করে, অ্যাডোনিসের আসল নাম কি? ঈশা সেই প্রশ্নের কোনো উত্তর দেয় না, কারণ সবার সামনে অ্যাডোনিসের আসল পরিচয় প্রকাশ করার অনুমতি তার ছিল না। আসলে এই অ্যাডোনিস আর কেউ নয়, সে হলো কবির, যে গল্পের শুরুতে একটি মিশনের সময় নিজের বন্ধু বিক্রমকে হারিয়েছিল। ক্লাস শেষ হওয়ার পর ঈশা IIW এর স্পেশাল ডিরেক্টর সাদিক শেখের সাথে কথা বলে। সাদিক ঈশার লেকচারের অনেক প্রশংসা করেন, কিন্তু ঈশা তাকে বলে, আমি এখানে শুধু লেকচার দেওয়ার জন্য আসিনি, আমি আবার কোনো মিশনে কাজ করতে চাই। তখন সাদিক তাকে বোঝান যে প্রতিটি অফিসারের আলাদা দায়িত্ব থাকে, আর এই মুহূর্তে ঈশার দায়িত্ব হল নতুন স্টুডেন্টদের ট্রেনিং দেওয়া। এরপর ঈশা নিজের অফিসে ফিরে গিয়ে ল্যাপটপ চেক করে। তখন সে স্পাইস নামের এক এজেন্টের পাঠানো কোডেড মেসেজ দেখতে পায়, যেখানে লেখা ছিল হ্যাপি দিওয়ালি। আসলে ধরা পড়ার আগে ভারতীয় গুপ্তচররা এই মেসেজটাই ঈশার কাছে পাঠিয়েছিল। মেসেজটা দেখেই ঈশা বুঝে যায় যে তাদের এজেন্টদের কাছে খুব গুরুত্বপূর্ণ কোনো তথ্য আছে। এরপর সে দ্রুত এই ব্যাপারটা সাদিককেও জানিয়ে দেয়। সন্ত্রাসীরা ভারতীয় গুপ্তচরদের ধরে তাদের মালিকের কাছে নিয়ে আসে। সেই মালিক ছিল তালেবানের সুপ্রিম কমান্ডার মোল্লা খালিদ। সে সবাইকে স্বাগত জানায়। আসলে মোল্লা খালিদ কোনো সাধারণ মানুষ ছিল না, তার নিজের বিশাল সাম্রাজ্য আর আলাদা আইন ছিল। ভারতীয় গুপ্তচরদের হত্যা করার জন্য খালিদ 2 শিশুকে ডেকে আনে, যাতে তারা বন্দীদের শিরচ্ছেদ করে আল্লাহর হুকুম পালন করতে পারে। ঠিক তখনই সেখানে ISI এর বিশেষ এজেন্ট এবং তালেবান হ্যান্ডলার তনবীর শেহজাদ এসে পৌঁছায়। তনবীর আগেই গুপ্তচরদের ব্যাপারে খবর পেয়েছিল, তাই সে খালিদের কাছে অনুরোধ করে যেন তাদের এখনই হত্যা না করা হয়, কারণ এই গুপ্তচররা ভবিষ্যতে অনেক কাজে লাগতে পারে। কিন্তু খালিদ তার কথা মানতে চায় না, কারণ এই এলাকার আসল ক্ষমতা তার হাতেই। তখন তনবীর 1 সপ্তাহ সময় চায় এবং বলে, 1 সপ্তাহ পরে আপনি এদের সাথে যা ইচ্ছা করতে পারবেন।
খালিদের এতে কোনো আপত্তি ছিল না, তাই সে বন্দি গুপ্তচরদের একটি ভিডিও বানিয়ে ভারতে পাঠিয়ে দেয়। অন্যদিকে আইআইডব্লিউ এর চিফ অরুণ যোশী সাদিককে বকাঝকা করছিলেন, কারণ সেই বছরে অপারেশন খরচ অনেক বেড়ে গিয়েছিল। ঠিক তখনই ঈশা এসে সেই ভিডিওটা তাদের দেখায়। নিজের লোকদের বিপদে দেখে সাদিক ভীষণ চিন্তিত হয়ে পড়ে। কিন্তু ঈশা চলে যাওয়ার পর অরুণ সাদিককে বলে, আমাদের হয়তো এই এজেন্টদের বলি দিতেই হবে, কারণ আইআইডব্লিউ আগেই অনেক ক্ষতির মুখে পড়েছে, আর এমন কোনো উপায় নেই যেটা দিয়ে ওই গুপ্তচরদের উদ্ধার করা সম্ভব। কিন্তু সাদিক এই সিদ্ধান্তের সাথে একমত ছিল না, তাই বাইরে গিয়ে সে ঈশার সাথে বিষয়টা নিয়ে কথা বলে। তখন সাদিক আর ঈশার মাথায় শুধু একজনের নামে ঘুরছিল, কবির আনন্দ। কবির আগেও এমন অসম্ভব মিশন সফল করেছে, আর তাদের বিশ্বাস এই কাজ অন্য কেউ করতে পারবে না। এরপর সাদিক সিদ্ধান্ত নেয় কবিরের সাথে আবার যোগাযোগ করবে, কিন্তু এটা মোটেও সহজ ছিল না, কারণ কবির আইআইডব্লিউ আর বিশেষ করে সাদিকের ওপর অনেক ক্ষুব্ধ ছিল। তাই সাদিক আর ঈশা মিলে একটা পরিকল্পনা করে যেন যে কোনোভাবে কবিরকে খুঁজে এনে এই মিশনের জন্য রাজি করানো যায়। এর পরের দৃশ্যে দেখা যায় আইআইডব্লিউ ছেড়ে দেওয়ার পর কবির এখন একটি স্কুলে শিক্ষকতা করছে। ক্লাসে লেকচার দেওয়ার সময় তার কাছে একটি ফোন আসে। এরপর সে দ্রুত এক শিশুকে স্কুল থেকে নিয়ে হাসপাতালে পৌঁছে যায়। আসলে বিক্রমের স্ত্রী নীতা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল, আর কবির যার হাত ধরে হাসপাতালে আসে সে হলো বিক্রমের ছেলে সিকান্দার। আজ সিকান্দারের জন্মদিন ছিল, কিন্তু প্রায় প্রতি জন্মদিনেই নীতা অসুস্থ হয়ে পড়ে, কারণ বিক্রমের মৃত্যুর পর থেকে সে গভীর মানসিক আঘাতে ভুগছে। তখন কবির নীতাকে বোঝায়, তোমার এত বেশি চাপ নেওয়া উচিত না, কিন্তু নীতা কবিরের দিকে তাকিয়ে থাকে, কারণ সে জানে কবির নিজেও প্রতিটা মুহূর্তে বিক্রমের কথাই ভাবতে থাকে। কিছুক্ষণ পরে কবির ওয়াশরুমে গেলে দুইজন লোক তার পিছু নেয়। কবির আগেই বুঝে গিয়েছিল যে তারা অনেকক্ষণ ধরে তাকে অনুসরণ করছে, তাই সে দুজনকেই মারধর করে খারাপ অবস্থা করে দেয়। এরপর কবির যখন লিফটে উঠছিল তখন এক মেয়ে তাকে শক দিয়ে অচেতন করে ফেলে। আর অবাক করার মতো বিষয় হলো সেই মেয়েটি আর কেউ নয়, ঈশা। আসলে ঈশা আর সাদিকের কাছে কবিরকে আইআইডব্লিউতে ফিরিয়ে আনার আর কোনো উপায় ছিল না, তাই তারা বাধ্য হয়ে তাকে অপহরণ করে নিয়ে আসে। কিছুক্ষণ পরে কবিরের জ্ঞান ফিরলে সে দেখে সাদিক তার সামনে বসে আছে। সাদিক তাকে জানায়, আমি নীতাকে তোমার ব্যাপারে জানিয়ে দিয়েছি, তাই চিন্তা করো না। কিন্তু সব কথা শোনার পরও কবির সাহায্য করতে রাজি হয় না, কারণ সে আর নিজের অতীতের ভয়ঙ্কর স্মৃতি ফিরিয়ে আনতে চায় না। সাদিক অনেক বোঝানোর চেষ্টা করলেও কবির কিছুতেই রাজি হয় না এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে তানভীরের একজন লোক সেই পেন ড্রাইভ নিয়ে আসে, যেটা গুপ্তচররা ব্যবহার করছিল। তানভীর কোনো কিছু না ভেবেই পেন ড্রাইভটা নিজের ল্যাপটপে লাগিয়ে দেয়, কিন্তু ল্যাপটপ চালু হতেই অসম্পূর্ণ ফাইলটি অটোমেটিকভাবে 100% আপলোড হয়ে যায়। তখন তানভীর বুঝতে পারে যে আইএসআই আর তালেবানের গোপন তথ্য ভারতে পৌঁছে গেছে। রাগে সে পেন ড্রাইভটা ভেঙে ফেলে। অন্যদিকে সেই তথ্য সাদিকের কাছে পৌঁছালে সে অবাক হয়ে যায়। এরপর দ্রুত ফাইলটি ডিক্রিপ্ট করতে শুরু করে। তারপর সাদিক কবিরকে ফোন করে জানায়, তোমাকে ফিরে আসতেই হবে, কারণ আমরা এমন এক তথ্য পেয়েছি যেটা থেকে বিক্রমের খুনির পরিচয় জানা যেতে পারে। এই কথা শুনে কবির অবাক হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে সাদিকের বাড়ির দিকে রওনা দেয়। পথে যেতে যেতে কবিরের পুরনো স্মৃতিগুলো ভেসে উঠতে থাকে। বেলুচিস্তান থেকে ফেরার পর কবির বারবার অরুণকে বোঝানোর চেষ্টা করেছিল যে তাদের এজেন্সির ভেতরে একজন বিশ্বাসঘাতক আছে, যে তাঁর আর বিক্রমের সব তথ্য সন্ত্রাসীদের কাছে ফাঁস করে দিয়েছিল। কিন্তু অরুণ কবিরের কথা বিশ্বাস করেনি। তার মনে হয়েছিল হয়তো কবির অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়েছে। যখন তার কথা কেউ মানল না, তখন রাগে কবির আইআইডব্লিউ ছেড়ে দেয়। এরপর বর্তমান সময়ে যখন কবির সাদিকের বাড়িতে পৌঁছায়, তখন সে দেখে দরজাটা আগেই খোলা। সঙ্গে সঙ্গে তার মনে অদ্ভুত সন্দেহ জাগে, আর ভেতরে ঢুকতেই সে অবাক হয়ে যায়। সেখানে সাদিকের নিথর দেহ পড়েছিল, কেউ তাকে মাথায় গুলি করে হত্যা করেছে। আর এখানেই প্রথম এপিসোড শেষ হয়। দ্বিতীয় এপিসোড শুরু হয় ঠিক সেখান থেকেই। সাদিকের লাশ দেখে কবিরের মাথা ঘুরে যায়, কিন্তু সময় নষ্ট না করে সে দ্রুত ল্যাপটপে কোনো গুরুত্বপূর্ণ তথ্য খুঁজতে শুরু করে। ঠিক তখনই দুই পুলিশ অফিসার সেখানে এসে কবিরকে গ্রেফতার করে। আসলে প্রতিবেশীরা সাদিকের বাড়িতে কিছু অস্বাভাবিক ঘটনা দেখে অভিযোগ করেছিল। এরপর পুলিশ এসে কবিরকে আটক করে এবং পুরো বিষয়টা চিফকে জানায়। কিছুক্ষণ পরে অরুণ যোশী সেখানে পৌঁছায়। ফরেন্সিক টিম অরুণকে জানায় যে বাড়িতে কবির ছাড়া আর কারো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। এরপর অরুণকে ডিফেন্স মিনিস্ট্রির অফিসে ডাকা হয়। সেখানে প্রতিরক্ষামন্ত্রী তার সাথে ইন্ডো চায়না সামিট নিয়ে আলোচনা করেন। খুব শীঘ্রই ভারত আর চীনের মধ্যে একটি কূটনৈতিক বৈঠক হওয়ার কথা ছিল, আর আশা করা হচ্ছিল সেই বৈঠকের পর দুই দেশের সম্পর্ক আরও ভালো হবে। কিন্তু একই সাথে প্রতিরক্ষামন্ত্রী অরুণকে আদেশ দেন, যেভাবেই হোক সাদিকের খুনিকে খুঁজে বের করো। এরপর অরুণ তার বিশেষ এজেন্ট আকাশকে দিয়ে কবিরের জিজ্ঞাসাবাদ শুরু করায়। আকাশের কাছে এই কাজটা খুব সহজ মনে হচ্ছিল,
কিন্তু সে যখন কবিরকে প্রশ্ন করতে শুরু করে তখন কবিরের উত্তরে তার মুখ বন্ধ হয়ে যায়। কবির বলে, তুমি যদি আমার ফাইলটা পড়তে তাহলে জানতে আজ থেকে কয়েক বছর আগে আমার আর সাদিক স্যারের সম্পর্ক কেমন ছিল। এখানেই আকাশ আটকে যায়, কারণ সে আসার আগে কবিরের ফাইলই দেখেনি। এরপর অরুণ জিজ্ঞাসাবাদ বন্ধ করে দেয়, কারণ তারও বিশ্বাস হয়ে যায় যে কবির সাদিককে হত্যা করেনি। এর পরের দৃশ্যে দেখা যায় বন্দি গুপ্তচরদের নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে। ঠিক তখনই আফতাব খালিদ সেখানে এসে নির্যাতন বন্ধ করতে বলে। আফতাব আসলে মোল্লা খালিদের ছেলে এবং তালিবান সাম্রাজ্যের পরবর্তী উত্তরাধিকারী। আফতাব নিজের লোকদের বলে, আমাদের যে কোনো মূল্যে এই যুদ্ধ জিততে হবে, গুপ্তচররা বাঁচুক বা মরুক তাতে কিছু যায় আসে না। তার লোকেরা কথাটা ভালোভাবেই বুঝে নেয়। এরপর আফতাব মোল্লা খালিদের সাথে দেখা করে সেখান থেকে চলে যায়। এরপর আমরা আইআইডব্লিউ অ্যানালিস্ট নিহারকে দেখি, যে অরুণের নির্দেশে কবিরের বিরুদ্ধে প্রমাণ খুঁজছিল। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও নিহার কবিরের বিরুদ্ধে কোনো প্রমাণ পায় না, তাই সে অরুণকে জানায় যে কবির পুরোপুরি নির্দোষ। অন্যদিকে কবির ও সাদিকের আত্মীয়রা তাকে কবরস্থানে নিয়ে যায়। সাদিকের কবরের সামনে দাঁড়িয়ে কবির হঠাৎ খেয়াল করে কেউ লুকিয়ে তার ছবি তুলছে। তখন সে লোকটার পিছু নেয়, কিন্তু লোকটা পালিয়ে যায়। ঠিক তখনই কবিরের নজর পড়ে ঈশার ওপর, যে নিজের মায়ের সাথে ফিরে যাচ্ছিল। এরপর কবির ঈশাকে ইশারায় ডেকে নেয় এবং তারা দুজন সাদিকের খুন নিয়ে আলোচনা শুরু করে। কবির ঈশাকে সাদিকের প্রাইভেট নাম্বার দেয় এবং বলে এটা ট্রেস করতে, কারণ সব গোপন তথ্য সাধারণত এজেন্টদের ব্যক্তিগত নম্বরেই আসত। এরপর ঈশা অরুণকে ফোন করে একটা মিথ্যা গল্প বানিয়ে সাদিকের নাম্বার ট্রেস করিয়ে নেয়। তারপর কবির ঈশাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে একটা সুডোকু দেখায়, যেটা সাদিক মৃত্যুর আগে সমাধান করেছিল। কবির খেয়াল করে সেখানে সংখ্যার বদলে কিছু অক্ষর লেখা আছে। তার মধ্যে 2টি অক্ষর ছিল কবির আর ঈশার কোডওয়ার্ড, কিন্তু তৃতীয় অক্ষর ছিল এক্স, অর্থাৎ অজানা কেউ। তখন কবির বুঝে যায় সাদিক এই মিশনে আরও একজন গোপন এজেন্টকে যুক্ত করতে চেয়েছিল, যার কথা এজেন্সি প্রায় ভুলেই গেছে। এরপর তারা ভাবতে থাকে সেই তৃতীয় এজেন্ট আসলে কে হতে পারে। হঠাৎ ঈশার মনে পড়ে বীর সিংয়ের কথা। বীর একজন ভারতীয় গুপ্তচর, যে গত 7 বছর ধরে আফগানিস্তান ও বেলুচিস্তানে থেকে ভারতের হয়ে কাজ করছে। এরপর ঈশা বীরকে ফোন করে জানায় যে তাকে আর কবিরকে বেলুচিস্তানে গিয়ে 4 জন এজেন্টকে উদ্ধার করতে হবে। ঈশা এটাও বলে যে এই মিশন শেষ হলে বীর আবার পাঞ্জাবে নিজের বাড়িতে ফিরতে পারবে। এই কথা শুনে বীর ভীষণ খুশি হয়ে যায়। এরপর ঈশা আর কবির এক লোকের কাছে গিয়ে নকল পাসপোর্ট আর ভিসা তৈরি করে নেয়। অবশেষে সময় এসে যায় বেলুচিস্তানের উদ্দেশ্যে রওনা হওয়ার, কিন্তু তারা বুঝতেই পারেনি এই মিশন তাদের জন্য কতটা ভয়ঙ্কর হতে চলেছে। এরপর কান্দাহার আন্তর্জাতিক বিমানবন্দরে বীর এসে তাদের রিসিভ করে। বীর যখন তাদের বেলুচিস্তানের দিকে নিয়ে যাচ্ছিল তখন সে কবিরকে বলে, এই গাড়িতে বন্দুক থেকে শুরু করে ক্যামেরা সব ব্যবস্থা আছে। সে আরও জানায় গত 7 বছর ধরে সে এই এলাকায় আছে, তাই এখানে কি কি প্রয়োজন হতে পারে সে খুব ভালোভাবেই জানে। দ্রুত পৌঁছানোর জন্য বীর একটা শর্টকাট রাস্তা নেয়, কিন্তু সে বুঝতে পারেনি সামনে পুলিশের চেকপোস্ট বসানো আছে। পুলিশ দেখে কবির আর ঈশা ঘাবড়ে যায়। তখন শান্তভাবে বীর বলে, আপনারা শুধু চুপচাপ বসে থাকুন, বাকিটা আপনার ভাই সামলে নেবে। এরপর পুলিশ বীরকে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? বীর মিথ্যা গল্প বানিয়ে বলে, এরা একটা বাচ্চা দত্তক নিতে চায়, তাই আমি ওদের কুয়েটায় নিয়ে যাচ্ছি। কিন্তু পুলিশ অফিসার বীরকে জোর করে গাড়ি থেকে নামিয়ে নেয়। তখন থেকেই কবিরের সন্দেহ হচ্ছিল এত সহজে এরা তাদের ছেড়ে দেবে না। তাই কবির আর দেরি না করে সেই পুলিশ অফিসারের ওপর গাড়ি তুলে দেয়, আর মুহূর্তের মধ্যেই সেখানে ভয়ঙ্কর গোলাগুলি শুরু হয়ে যায়। অন্যদিকে আফতাব খালিদ বন্দি গুপ্তচরদের নামাজ পড়তে বলে, কারণ তার মতে মানুষ ভালো হোক বা খারাপ সবারই নামাজ পড়ার অধিকার আছে। ঠিক তখনই রহমত নামের এক গুপ্তচর দেখতে পায় কয়েকজন ছোট বাচ্চা কাঁদতে কাঁদতে মসজিদ থেকে বেরিয়ে আসছে। এরপর রহমত আফতাবকে ভৎসনা করতে শুরু করে, কারণ একদিকে আফতাব ধর্ম আর আল্লাহর কথা বলছিল, আর অন্যদিকে সেই শিশুদের ওপর নির্যাতন করে অবৈধ কাজ করাচ্ছিল। রহমতের কথা শুনে আফতাব প্রচণ্ড রেগে যায়, আর সবার সামনে সে রহমতকে হত্যা করে ফেলে। অন্যদিকে কবির, ঈশা আর বীর সিং তখনও পুলিশ অফিসারদের সাথে লড়াই করছিল। কিছুক্ষণ পর তাদের গুলি প্রায় শেষ হয়ে যায়। তখন কবির একটা পরিকল্পনা করে। পুলিশ যখন গাড়ির কাছে আসে তখন সেখানে কাউকেই দেখতে পায় না।
এরপর তারা চারদিক থেকে গাড়িটাকে ঘিরে ফেলে, কিন্তু হঠাৎ কবির একটি ট্রাকের আড়াল থেকে বেরিয়ে আসে। তারপর সে গাড়ির পেট্রোল ট্যাঙ্কে গুলি করে বিস্ফোরণ ঘটায়। ভয়ঙ্কর বিস্ফোরণে সব পুলিশ অফিসার মারা যায়। এখানেই এপিসোড শেষ হয়। তৃতীয় এপিসোডে দেখা যায় সব পুলিশ মারা গেলেও একজন অফিসার গুরুতর আহত অবস্থায় বেঁচে আছে। তখন কবির ঈশাকে বলে তাকে গুলি করতে, কিন্তু ঈশা খুব ভয় পাচ্ছিল, কারণ এর আগে সে কখনো কাউকে গুলি করেনি। কবির রাগ করে ঈশার উপর চিৎকার করতে শুরু করে। এরপর কাঁপতে থাকা হাতে ঈশা সেই অফিসারকে গুলি করে মেরে ফেলে, আর তারপর নিজেই কান্নায় ভেঙে পড়ে। তখন বীর সিং কবিরকে বলে, আপনার একটা মেয়েকে এই মিশনে আনা উচিত হয়নি, তাও আবার এই দেশে। কিন্তু সঙ্গে সঙ্গে কবির বীরের কলার চেপে ধরে, কারণ পুরো সমস্যাটার জন্য বীরের ভুল তথ্যই দায়ী ছিল। তার ভুল ইন্টেলের কারণেই এত বড় বিপদ তৈরি হয়েছিল। এরপর তারা এমন এক জায়গার দিকে রওনা দেয় যেখান থেকে মুল্লা খালিদ নিজের সব অপারেশন চালাতো। এদিকে ঈশার মেসেজ ডিকোড করার জন্য একটা ল্যাপটপ দরকার ছিল, তাই বীর সিং একটা দোকানে ঢুকে ল্যাপটপ চুরি করে দ্রুত পালিয়ে যায়। পালানোর সময় সে নিজের ওয়ান্টেড পোস্টার দেখতে পায়। পোস্টার দেখে বীর প্রচন্ড ভয় পেয়ে যায়। ঠিক তখনই দুই পুলিশ অফিসার এসে তাকে ধরে ফেলে, কিন্তু বীর কোনো মতে তাদের আক্রমণ করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে কবির আর ঈশার কাছে ফিরে এসে বলে, আমাদের এখনই এখান থেকে বেরোতে হবে, পুলিশ আমার পেছনে লেগে গেছে। তারপর তারা গাড়িতে করে একটি লজের সামনে গিয়ে থামে। সেখানে ঈশা মেসেজ ডিকোড করার জন্য নিজের সেটআপ তৈরি করে। এদিকে বীর আর কবির গাড়িতে বসে কথা বলছিল। তখন কবির তাকে আশ্বাস দিয়ে বলে, তুমি অবশ্যই নিজের বাড়িতে ফিরে যেতে পারবে। কিছুক্ষণ পর ঈশা একটি ভয়েস মেসেজ ডিক্রিপ্ট করতে সফল হয়। সেই মেসেজে মুল্লা ফাকার কেচে যাওয়ার কথা বলছিল। তখন ঈশা জানায় মুল্লা ফাকার তালেবানের থার্ড ইন কমান্ড, আর যদি সে কেচে যাওয়ার কথা বলে থাকে তাহলে নিশ্চিতভাবেই মুল্লা খালিদ সেখানে অবস্থান করছে। ঠিক তখনই পুলিশ বীর সিংকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায়। ফলে কবির, ঈশা আর বীর আবারও পালাতে বাধ্য হয়। অন্যদিকে নিহার অরুণ অর্জুনের অফিসে গিয়ে জানায় যে কবির নির্দোষ নয়, কারণ সাদিক মারা যাওয়ার আগে শেষ ফোনটা কবিরকেই করেছিল। এরপর নিহার সেই পাজেলের ছবি দেখায় যেখানে সাদিক কিছু কোড ওয়ার্ড লিখেছিল। তখন অরুণ বুঝে যায় কবির নিশ্চয়ই কিছু লুকাচ্ছে, তাই নিহারকে আদেশ দেয় খুঁজে বের করো কবির এখন কোথায় আছে। অন্যদিকে কবির আর ঈশা একটি নিরাপদ জায়গায় পৌঁছে পরবর্তী পরিকল্পনা করতে থাকে। কবির ঈশাকে বলে, এটার পেছনে শুধু তালেবান নয়, আইএসআইও জড়িত। ভারতীয় এজেন্টরা জানতে পেরেছিল যে মুল্লা খালিদ কেচে আছে। এরপর তারা সেই তথ্য সাদিককে জানায়, আর সেই কারণেই মুল্লা খালিদের লোকেরা সাদিককে হত্যা করিয়েছে। এখন কবিরের সবচেয়ে বড় কাজ ছিল যত দ্রুত সম্ভব ভারতীয় গুপ্তচরদের উদ্ধার করা, কারণ স্থানীয় বাহিনী ইতিমধ্যেই জেনে গেছে যে বীর সিং এর সাথে আরও দুজন লোক জড়িত আছে। এরপর কবির এমন এক বিশেষ লোকের সাথে দেখা করতে যায় যে তাদের এই বিপদ থেকে বেরোতে সাহায্য করতে পারে। অন্যদিকে নিহার জানতে পারে যে কবির আর ঈশা 4 জন এজেন্টকে উদ্ধার করতে বেলুচিস্তানে গেছে। তখন নিহার দৌড়ে অরুণের কাছে গিয়ে সবকিছু জানিয়ে দেয়। তখন অরুণ বলে 4 জন নয়, এখন 3 জন এজেন্ট, কারণ আফতাব খালিদ রেহমাত নামের একজনকে মেরে ফেলেছে। অন্যদিকে কবির এক বৃদ্ধ বাবার কাছে যায় এবং নুসরাত মারি সম্পর্কে জানতে চায়। নুসরাত আসলে বেলুচিস্তানের বিএফকে দলের নেতা, আর কবিরের আগের এক মিশনে তাদের পরিচয় হয়েছিল। সেই বৃদ্ধ কবিরকে মদিনা বেকারিতে যেতে বলে। সেখানে গিয়ে কবির নুসরাত মারির খোঁজ করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর বিএফকে লোকেরা কবিরকে কাফের ভেবে ধরে ফেলে এবং তাদের নেতার কাছে নিয়ে যায়। এরপর আমরা বীর সিংকে দেখি যে এক পতিতালয়ের মালিকের কাছে গিয়ে একটা জাহাজের ব্যাপারে কথা বলছিল। আসলে মেয়েদের ওই জাহাজে করে বেলুচিস্তানে আনা হতো, আর যদি সেই জাহাজের ব্যবস্থা করা যায় তাহলে তারা সহজেই সেখান থেকে পালাতে পারবে। মেয়েটি বীরকে কিছুক্ষণ বসতে বলে ভিতরে চলে যায়, কিন্তু তখনই 2 জন লোক এসে বীর সিংকে মারধর শুরু করে। বীর এসব হামলায় অভ্যস্ত ছিল, তাই সে উল্টে তাদের মারধর করে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে নিহার ঈশাকে ফোন করে ফিরে আসতে বলে, কিন্তু ঈশা তার কথা মানে না। অন্যদিকে বিএফকের লোকেরা কবিরকে তাদের লিডার নুসরাত মারির সামনে নিয়ে আসে। কবিরকে দেখে নুসরাতের পুরনো ক্ষত আবার জেগে ওঠে, কারণ আগের এক মিশনে কবির নুসরাতকে বিশ্বাসঘাতকতা করেছিল, তাই নুসরাত সাহায্য করতে অস্বীকার করে এবং কবিরকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর আমরা নূর নামের এক মেয়েকে দেখি যে তনভীর শাহজাদকে বন্দী এজেন্টদের ব্যাপারে তথ্য দিচ্ছিল। আসলে তনভীর এজেন্টদের হত্যা করতে চাইতো না, কারণ তার বিশ্বাস ছিল ভবিষ্যতে তারা অনেক কাজে লাগতে পারে। এরপর নূর জানায় রহমতকে মুল্লা খালিদ নয় বরং আফতাব হত্যা করেছে, কিন্তু চারিদিকে গুজব ছড়ানো হচ্ছে যে হত্যাটা মুল্লা খালিদ করেছে। তখন তনভীরও এই খবরকে নিজের স্বার্থে ব্যবহার করার পরিকল্পনা করে। অন্যদিকে ঈশা কবির আর বীরকে একটি ভিডিও দেখায়। ভিডিও দেখেই কবির দ্রুত নিজের বন্দুক নিয়ে বের হয়ে যেতে থাকে। তখন ঈশা আর বীর তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? কবির বলে, আমি যদি ফিরে না আসি তাহলে তোমরা ইসলামাবাদের ভারতীয় দূতাবাসে চলে যেও। এতটুকু বলেই কবির সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর বীর সিং এর কাছে এজেন্সি থেকে ফোন আসে। সে জানতে পারে তার বাবা অ্যালজাইমারে ভুগছেন এবং ধীরে ধীরে সব স্মৃতি হারিয়ে ফেলছেন। এজেন্সির লোকেরা বীরকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব বাবার সাথে দেখা করো, না হলে তিনি তোমাকেও ভুলে যাবেন। ঈশা তখন বীরকে বোঝায় এটা শত্রুদের ফাঁদও হতে পারে, কিন্তু বীর তার কথা শুনতে চায় না। অন্যদিকে কবির এমন এক লোকের সাথে দেখা করতে যায় যে ভিডিওটিতে ছিল।
কবির তাকে বলে, আমার কাছে চাইনিজ বন্দুক আর গুলিও আছে। এরপর লোকটা কবিরকে শাকিল আনওয়ার নামের এক তালেবান ডিলারের কাছে নিয়ে যায়। শাকিল কবিরকে দেখেই চিনে ফেলে, কারণ আগের মিশনে কবির তার পায়ে গুলি করেছিল। এবার কবির শাকিলের কাছে মোল্লা খালিদের অবস্থান জানতে চায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই কবির আর শাকিলের লোকেদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। কবির একে একে শাকিলের সব লোককে মেরে ফেলে। শেষে শুধু দুজন বেঁচে থাকে, শাকিল আর কবির। তারা দুজন একে অপরের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে যায়। শাকিল গুলি চালিয়ে কবিরকে আহত করে ফেলে, কিন্তু ঠিক তখনই একটি গাড়ি দ্রুত এসে শাকিলকে ধাক্কা মেরে উড়িয়ে দেয়। গাড়িটা চালাচ্ছিল এক রহস্যময়ী মেয়ে। এরপর মেয়েটি আহত কবিরকে গাড়িতে তুলে নেয়। মেয়েটিকে দেখেই কবির জান্নাত বলে ডাকে, তারপর অজ্ঞান হয়ে যায়। আসলে এই মেয়েটি আর কেউ নয়, সে হল নুসরাত মারির বোন জান্নাত মারি। কিন্তু জান্নাত কেন কবিরকে বাঁচালো, আর কবির তাকে কিভাবে চিনত? এই সব রহস্যের উত্তর মিলবে তখনই যখন কবিরের জ্ঞান ফিরবে। চতুর্থ এপিসোডে দেখা যায় জান্নাত কবিরকে তার বন্ধুদের কাছে নিয়ে আসে। বীর সিং অচেনা মেয়েটিকে দেখেই তার দিকে বন্দুক তাক করে, কিন্তু জান্নাত তাকে বলে, আগে তোমার বন্ধুকে সামলাও। এরপর জান্নাত বীরকে সতর্ক করে বলে, এই মানুষটার উপর কখনো ভরসা করো না। কবির আনন্দ মানুষকে ব্যবহার করার পর ফেলে রেখে চলে যায়। তখন বীর কিছুই বুঝতে পারছিল না, তাই সে কবির আর ঈশা দুজনকেই চেয়ারে বেঁধে ফেলে। তারপর সে অনুরোধ করে, আমাকে মাস্কিং কোডটা দাও, কারণ সে কোড ছাড়া বীর দেশে ফিরতে পারবে না। কিন্তু ঈশা ইচ্ছে করেই তাকে কোড দিচ্ছিল না, কারণ ঈশা বুঝে গিয়েছিল বীরকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে। ঠিক তখনই পুলিশ সেই বাড়িটা চারদিক থেকে ঘিরে ফেলে। তখন বীর কবির আর ঈশাকে ফেলে রেখে পালিয়ে যেতে চায়, কিন্তু কবির চিৎকার করে বলে, এই হিসাব পরে মিটিয়ে নেব, আগে আমাদের এজেন্টদের বাঁচাতে হবে। কবিরের কথা শুনে বীরের চোখে পানি চলে আসে, কারণ একদিকে অসুস্থ বাবা আর অন্যদিকে বিপদে থাকা এজেন্টদের জীবন। শেষ পর্যন্ত বীর দেশপ্রেমকেই বেছে নেয়। সে কবির আর ঈশার বাঁধন খুলে দেয়। এরপর তিনজন মিলে পুলিশের উপর এলোপাথারি গুলি চালিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে জান্নাত যখন বাড়িতে ফেরে, তখন নুসরাত তাকে প্রচণ্ড বকাঝকা করে, কারণ বিবাহিত হওয়া সত্ত্বেও সে এক পরপুরুষের সাথে দেখা করতে গিয়েছিল। কিন্তু জান্নাত পাল্টা নুসরাতকে চুপ করিয়ে দেয়, কারণ সে ছিল তার বড় বোন। স্পষ্টই বোঝা যাচ্ছিল কবির আর জান্নাতের মধ্যে অতীতে এমন কিছু হয়েছিল যার কারণেই নুসরাত এত রেগেছিল। তবে তাদের সম্পর্কের আসল রহস্য পরে জানা যাবে। এরপর আমরা নিহার আর অরুণ যোশীকে দেখি, যারা বীর সিংয়ের ভারতে ফেরার অপেক্ষা করছিল, কারণ তারা জানত বীর মিশন ছেড়ে দিলেই কবির আর ঈশাকেও ফিরে আসতে হবে। কেননা এই মিশন সফল করতে এমন একজন সঙ্গী দরকার যে বেলুচিস্তানের প্রতিটা রাস্তা চেনে। আর সেই কারণেই গভীর রাতে কবির জান্নাতের বাড়িতে যায়। কবিরকে দেখেই জান্নাত মুখ ফিরিয়ে নেয়, কিন্তু কবির শান্ত গলায় বলে, আমার তোমার সাহায্য দরকার। পরদিন সকালে তারা এক নির্জন জায়গায় দেখা করে, যেখানে কবির নিজের মিশনের কথা জানিয়ে সাহায্য চায়। আসলে বহু বছর আগে যখন কবির বিক্রমের সাথে মিশনে এসেছিল, তখনই তার সাথে জান্নাতের পরিচয় হয়। আর ধীরে ধীরে তারা একে অপরকে ভালোবেসে ফেলে। তাদের সম্পর্ক এতটাই গভীর হয়েছিল যে বিয়ের কথাও উঠেছিল। কিন্তু তারপর এমন কিছু ঘটে যার কারণে তারা আলাদা হয়ে যায়। কি হয়েছিল তাদের জীবনে সেটা আমরা খুব শিগগিরই জানতে পারব। এরপর কবির জান্নাতকে বলে, আমি আজও তোমাকে আগের মতোই ভালোবাসি। এই কথা শুনে জান্নাত তাকে কেচ আর পুরো বেলুচিস্তানের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করে। এরপর কবির নিজের টিমের কাছে ফিরে আসে। সে ঈশা আর বীরকে জানায় মোল্লা খালিদকে গোয়াদারের কাছে রাখা হয়েছে। তারপর তারা মিলে একটি বিপজ্জনক পরিকল্পনা তৈরি করে। পরিকল্পনা অনুযায়ী তারা গোয়াদার পাইপলাইনের দিক দিয়ে এগোবে, কারণ ওই এলাকায় প্রতিটা ধাপে আইএসআই-এর চেকপোস্ট আরও কড়া হয়ে যায়। কবিরের পরিকল্পনা ছিল পাইপলাইনের একটি অংশ ধ্বংস করা, যাতে আইএসআই ভাবে এটা বিএএফ-এর কাজ। তাহলে পুরো আইএসআই আর তালেবানের মধ্যে বিএএফ-এর ভয় ছড়িয়ে পড়বে। আর তখন বিশ্বের বিভিন্ন দেশ বিএএফকে টাকা আর অস্ত্র দিয়ে সাহায্য করবে। এরপর নুসরাতও বাধ্য হবে কবিরকে সাহায্য করতে, কারণ বিএএফ-এর সাহায্য ছাড়া বন্দী এজেন্টদের উদ্ধার করা প্রায় অসম্ভব। পরিকল্পনাটা ছিল ভীষণ ঝুঁকিপূর্ণ, কিন্তু তাদের সামনে আর কোনো পথও খোলা ছিল না। এরপর কবির, ঈশা আর বীর ন্যাশনাল হাইওয়ে ধরে গোয়াদারের দিকে রওনা হয়। পথে বীর কবিরকে জিজ্ঞেস করে, জান্নাত আসলে কে? তখন কবির তাকে পুরো অতীতের গল্প বলতে শুরু করে। 5 বছর আগে সাদিক কবির আর বিক্রমকে এক বিশেষ মিশনে পাঠিয়েছিল। তাদের কাজ ছিল বেলুচিস্তানে গিয়ে ভূষণ নামের এক ভারতীয় কূটনীতিকের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা। ভূষণ কিভাবে মারা গেল, কে তাকে হত্যা করল, আর সেটা দুর্ঘটনা নাকি খুন, সব খুঁজে বের করাই ছিল তাদের লক্ষ্য। এই তদন্তের জন্যই কবির আর বিক্রম বেলুচিস্তানে যায়। সেখানেই কবিরের পরিচয় হয় জান্নাতের সাথে, যে ছিল বিএএফ নেতা নওয়াব মারির মেয়ে। কবির সেখানে একজন সাংবাদিক সেজে গিয়েছিল। এরপর জান্নাত তাকে পুরো বেলুচিস্তান ঘুরিয়ে দেখায়।
কারণ সে বিশ্বাস করত কবিরের লেখা একদিন বেলুচিস্তানের ভাগ্য বদলে দেবে। সময় যেতে থাকে, কিন্তু ভূষণ হত্যার কোনো শক্ত প্রমাণ তারা খুঁজে পায় না। আর সময়ের সাথে সাথে কবির আর জান্নাতের সম্পর্ক আরও গভীর হতে থাকে। তখন নুসরাত খুব ছোট ছিল, তাই ভালো মন্দের তেমন বোধ ছিল না। একদিন হঠাৎ জান্নাত কবিরকে চুমু খায়, আর সেখান থেকেই তাদের প্রেমের সম্পর্ক বিয়ের দিকেও এগোতে শুরু করে। এরপর যখন কবির জান্নাতের বাবার কাছে সম্পর্কের কথা বলতে যাচ্ছিল, ঠিক তার আগের দিনই কবির ভূষণ হত্যা মামলায় একটা বড় সূত্র পেয়ে যায়। এক লোক এসে কবিরকে বলে, যেভাবেই হোক আমার ভাইকে আমেরিকায় পৌঁছে দাও, তারপর আমি তোমাকে সব বলবো ভূষণ কিভাবে আর কখন মারা গেছে। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো সেই লোকটা আর কেউ নয়, তানভীর শাহজাদ। অর্থাৎ 5 বছর আগেই তানভীর কবির আর বিক্রমকে ভুল পথে চালিত করেছিল। কিন্তু বর্তমান সময়েও কবির আসল সত্যটা জানত না। এরপর কবির লোকটার কথায় বিশ্বাস করে সব তথ্য সাদিকের কাছে পাঠিয়ে দেয়। সাদিক তখন তাকে সাবধানতার সাথে মিশন শেষ করতে বলে। এরপর কবির জান্নাতের বাবা নবাব মাড়ির সাথে দেখা করতে যায়, কিন্তু কবিরের কোনো ধারণাই ছিল না যে নবাব মাড়ি আগেই তার আসল পরিচয় জেনে গেছেন। এরপর নবাব সবার সামনে কবিরকে সত্য বলতে বলেন। তখন কবির স্বীকার করে, আমি একজন ভারতীয় গুপ্তচর। আশ্চর্যের বিষয় হলো জান্নাতের বাবার তবুও এই সম্পর্কে কোনো আপত্তি ছিল না, কিন্তু কবিরের আসল পরিচয় জানার পর জান্নাতের হৃদয় ভেঙে যায়। এরপর কবির জান্নাতকে বোঝায়, আমাকে শুধু 2 দিন সময় দাও, তারপর আমি সব ঠিক করে দেব। কারণ কবির জানত এই 2 দিনের মধ্যেই ভূষণ হত্যার রহস্যের সমাধান হয়ে যাবে। কিন্তু কবির আর বিক্রম যখন সেই লোকটার ভাইকে নিতে যায়, তখনই পুরো গল্পটাই বদলে যায়। মাদ্রাসায় ঢুকতেই সন্ত্রাসীরা তাদের ওপর হামলা করে। কবির কোনো মতে সবাইকে মেরে বিক্রমের কাছে পৌঁছে যায়, কিন্তু তখনই সে দেখতে পায় একটা বোমার ওপর ভুল করে বিক্রম পা দিয়ে দাঁড়িয়ে আছে। বিক্রম তখন কবিরকে বলে, এখান থেকে পালাও, কিন্তু কবির নিজের বন্ধুকে ফেলে যেতে চাইছিল না। সে বলে, আমরা অন্য কিছু দিয়ে বোমাটা চেপে রাখতে পারি, কিন্তু বিক্রমের হাতে সময় ছিল না, কারণ বোমা বিস্ফোরণ হতে তখন মাত্র 1 মিনিট 30 সেকেন্ড। তখন বিক্রম বলে, আমাদের মধ্যে অন্তত একজনকে বাঁচতেই হবে, আমার পরিবারের জন্য, সাদিক স্যারের জন্য। শেষ পর্যন্ত কবির বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। সেটাই ছিল কবিরের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিন, কারণ সেদিন সে নিজের প্রাণের চেয়েও প্রিয় বন্ধুকে হারিয়েছিল। এরপর গল্প আবার বর্তমান সময় ফিরে আসে। তখন দেখা যায় জান্নাত মারি ফোনে তানভীরের সাথে কথা বলছে। নিজের ভাইয়ের অনুপস্থিতিতে সে তানভীরকে জানায় যে আজ রাতে গোয়াদার পোর্টের 3য় আইএসআই পয়েন্টে হামলা হবে। আর এখানেই 4র্থ এপিসোড শেষ হয়। এখন প্রশ্ন হলো, জান্নাত কেন কবিরকে বিশ্বাসঘাতকতা করল? সে কি প্রতিশোধ নিতে চাইছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য? 5ম এপিসোড শুরু হয় ঠিক এখান থেকেই। তানভীরের সাথে কথা শেষ করে জান্নাত ফোন কেটে দেয়, কিন্তু ঠিক তখনই নুসরাত সেখানে এসে জিজ্ঞেস করে, তুমি কার সাথে কথা বলছিলে? জান্নাত ভয় পেয়ে যায়। এরপর নুসরাত তার রুমে খোঁজাখুঁজি শুরু করে। অনেকদিন ধরেই তার বোনের উপর সন্দেহ ছিল, আর স্যাটেলাইট ফোন খুঁজে পাওয়ার পর সেই সন্দেহ সত্যি হয়ে যায়। এরপর নুসরাত রাগে চিৎকার করে সত্য জানতে চায়, কিন্তু জান্নাত উল্টো তাকে জোরে একটা থাপ্পড় মেরে বসে। আসলে জান্নাত আইএসআই হ্যান্ডলার তানভীর শাহজাদের হয়ে কাজ করছিল, কারণ সে জানত যদি সে তানভীরের কথা না শোনে তাহলে পুরো বিএএফ ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে তানভীরও খবর পেয়ে নিজের লোকদের সতর্ক করে দেয়। এরপর কবির ঈশা আর বীরকে পুরো পরিকল্পনা বুঝিয়ে দেয়। পরিকল্পনা অনুযায়ী কবির নিজে পাইপলাইনের উপর গিয়ে বোমা সেট করবে, আর ঈশা ও বীর কন্ট্রোল রুমে ঢুকে তেলের প্রবাহ বন্ধ করবে, কারণ তাদের পুরো পাইপলাইন উড়িয়ে দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। আসলে কবির চেয়েছিল আইএসআই এর মনে বিএএফ আর বেলুচিদের ভয় ঢুকিয়ে দিতে, যাতে অন্য দেশগুলো বিএএফকে সমর্থন ও অর্থ সাহায্য দিতে শুরু করে। এতে বিএএফ এর আর্থিক অবস্থা শক্তিশালী হবে, আর তখন নুসরাতও বাধ্য হয়ে কবিরের মিশনে সাহায্য করবে। অর্থাৎ জান্নাত আসলে কবিরকে বিশ্বাসঘাতকতা করেনি, বরং নিজের ভালোবাসা আর বেলুচিস্তানের ভবিষ্যৎ বাঁচানোর জন্য সে ডাবল এজেন্ট হয়ে গিয়েছিল। সে ইচ্ছা করেই তানভীরকে বিস্ফোরণের সময় 1 ঘন্টা পরে জানিয়েছিল, যাতে তার লোকেরা দেরিতে পৌঁছায়। এরপর কবির পাইপলাইনের ওপর উঠে বীরের ফোনের অপেক্ষা করতে থাকে, কারণ তেলের প্রবাহ বন্ধ না হলে বিস্ফোরণ ঘটানো সম্ভব ছিল না। আর অন্যদিকে ঈশা আর বীর গাইড বুক দেখে কন্ট্রোল রুমে তেলের প্রবাহ বন্ধ করার চেষ্টা করছিল। কিন্তু ঠিক তখনই সেখানে তানভীরের লোকজন এসে হাজির হয়, আর মুহূর্তের মধ্যেই শুরু হয়ে যায় ভয়ঙ্কর গোলাগুলি। ঈশা বীরকে কাভার দিচ্ছিল, কিন্তু ফায়ারিংয়ের মাঝেই বীরের হাতে গুলি লাগে। তারপর ঈশা আর বীর একসাথে তানভীরের সব লোককে শেষ করে দেয়। এরপর বীর ফোন করে কবিরকে জানায়, আমরা অয়েল ফ্লো বন্ধ করে দিয়েছি। এই খবর শুনেই কবির পাইপলাইনে বোমা সেট করে সেখান থেকে লাফ দেয়, আর পরের মুহূর্তেই পুরো অয়েল পাইপলাইনে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। খবরটা তানভীরের কানে পৌঁছতেই তার মাথা ঘুরে যায়,
কারণ তার পাওয়া তথ্য অনুযায়ী বিস্ফোরণ হওয়ার কথা ছিল আরও 1 ঘন্টা পরে। অন্যদিকে বীর আর ঈশা কবিরের উপর রেগে যায়, কারণ কবির বলেছিল পাইপলাইনের আশেপাশে কেউ থাকবে না। তখন তাদের সন্দেহ হয় হয়তো জান্নাত শত্রুদের সাথে হাত মিলিয়েছে। কিন্তু কবির তখন আসল সত্যিটা জানায়। সে বলে জান্নাতের কারণেই আজ এই মিশন সফল হয়েছে। পরদিন সকালেই এই হামলার খবর আগুনের মতো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। চারদিকে আইএসআই আর তালেবানের বদনাম শুরু হয়ে যায়। এরপর মুল্লা খালিদ নিজের ছেলে আফতাবের সাথে কথা বলে। আফতাব ক্ষমা চায় কারণ তানভীরের দেওয়া তথ্য ভুল প্রমাণিত হয়েছে। অন্যদিকে তানভীর জান্নাতকে একা দেখা করতে ডাকে। সে জিজ্ঞেস করে, তোমার তথ্য অনুযায়ী বিস্ফোরণ তো 1 ঘন্টা পরে হওয়ার কথা ছিল, তাহলে প্ল্যান বদলালো কিভাবে? তখন জান্নাত শান্তভাবে বলে, আমি যে তথ্য পেয়েছিলাম সেটাই আপনাকে জানিয়েছি। তানভীরের কাছে আর তর্ক করার মতো কিছু ছিল না, তাই সে জান্নাতকে চলে যেতে দেয়। কিন্তু তার মনে সন্দেহ ঠিকই জন্মে যায়, জান্নাত কিছু লুকাচ্ছে। এরপর তানভীর আর নূর পাইপলাইনের জায়গায় তদন্ত করতে যায়। নূর তাকে সিসিটিভি ফুটেজ দেখায় যেখানে কবির তার লোকদের মারছে। কবিরের মুখ দেখেই তানভীর অবাক হয়ে যায়, কারণ 5 বছর আগে এই একই এজেন্টকে সে ভুল পথে চালিত করেছিল। তখনই তানভীর বুঝে যায় কেন জান্নাতের তথ্য ভুল ছিল। এরপর আমরা বন্দি ইন্ডিয়ান এজেন্টদের দেখি, যাদের গাড়িতে করে কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল। তারা আগেই পরিকল্পনা করে রেখেছিল সুযোগ পেলেই গাড়ি থেকে লাফ দেবে, যাতে যে এজেন্ট তাদের উদ্ধার করতে এসেছে তার অবস্থান বুঝতে পারে। কিছুক্ষণ পর তাদের পরিকল্পনা সফলও হয়। তারা গাড়ি থেকে লাফ দিতেই একজন পুরো ঘটনাটা ভিডিও করে ফেলে, আর সেই ভিডিও কিছুক্ষণের মধ্যেই কবিরের কাছেও পৌঁছে যায়। এরপর কবির জান্নাতের সাথে দেখা করতে যায়। সে জানতে চায় জান্নাত আইএসআই এর হয়ে কার জন্য কাজ করছে। তখন জান্নাত তাকে বলে ওই লোকটা একজন সিক্রেট হ্যান্ডলার, তার নাম তানভীর শাহজাদ। সে কখনো নিজের ছবি তুলতে দেয় না, আর বাইরের কেউ তাকে চেনেও না। তখন কবির জান্নাতকে বলে, তুমি তানভীরের একটা স্কেচ এঁকে দাও। যদিও কেউ তানভীরকে ভালোভাবে দেখেনি, কিন্তু জান্নাত তাকে খুব কাছ থেকে চিনত, আর সে ছিল অসাধারণ একজন শিল্পীও। এরপর জান্নাত তানভীরের স্কেচ এঁকে দেয়, কিন্তু স্কেচটা দেখেই কবিরের চোখ কপালে উঠে যায়, কারণ এই লোকটাই 5 বছর আগে ভূষাণ মিশনে তাকে ধোঁকা দিয়েছিল। তানভীরের মুখ মনে পড়তেই কবিরের রক্ত ফুটতে শুরু করে। তখন কবির জান্নাতকে বলে, এই লোকটার কারণেই আমরা দুজন আলাদা হয়ে গিয়েছিলাম। কবিরের কথা শুনে জান্নাতের চোখে পানি চলে আসে, কারণ সে আজও কবিরকে আগের মতোই ভালোবাসে। কিন্তু ভাগ্য তাদের এক হতে দেয়নি। ঠিক তখনই জান্নাতের কাছে এক মহিলার ফোন আসে। স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে সেই মহিলা তাকে ডাকছিল। তাই চোখে পানি নিয়েই জান্নাত সেখান থেকে চলে যায়। এরপর ঈশা আর বীর কবিরের নির্দেশে আফতাবের লোকদের ট্র্যাক করতে শুরু করে, কারণ সেই গাড়িতেই 3 ভারতীয় এজেন্টকে নিয়ে যাওয়া হচ্ছিল। হঠাৎ কবির জানতে পারে তানভীর জান্নাতকে ধরে ফেলেছে। খবরটা শুনে কবিরের মাথা কাজ করা বন্ধ হয়ে যায়। সে চিৎকার করে বলে, এই লড়াই শুধু আমার আর তোমার মধ্যে, জান্নাতকে এর মধ্যে টেনো না। কিন্তু ততক্ষণে তানভীর নিজের বন্দুক লোড করে ফেলেছে। মৃত্যুর আগে জান্নাত শুধু একটাই কথা বলে, আমার মৃত্যুর জন্য নিজেকে দোষ দিও না। আমি যা করেছি সব করেছি ভালোবাসার জন্য। আর এই হৃদয় ভাঙা মুহূর্তের মাধ্যমেই 5ম এপিসোড শেষ হয়। 6ষ্ঠ এপিসোড শুরু হয় জান্নাতের মৃত্যুর পর। তানভীর তার মৃতদেহ বিএএফের কাছে পাঠিয়ে দেয়। এরপর তানভীর আর নূর একসাথে বসে প্রেমের কথা বলতে থাকে। যদিও তানভীর আগেই বিবাহিত ছিল, তবুও নূর তাকে ছাড়তে চাইছিল না। অন্যদিকে জান্নাতের মৃত্যুর কারণে কবির পুরোপুরি ভেঙে পড়ে। তখন ঈশা আর বীর তার কাঁধে হাত রেখে সাহস দেয়। পরদিন সকালে কবির ফোন করে অরুণ যোশীকে জানায় তাদের এজেন্টদের বের করার জন্য একটা নিরাপদ এক্সিট পয়েন্ট দরকার। কিন্তু অরুণ সরাসরি সাহায্য করতে অস্বীকার করে, কারণ সে বহু দেশের সাথে কথা বললেও কেউ এই মিশনে জড়াতে রাজি হয়নি। রাগে কবির ফোন কেটে দেয়। এরপর সে নুসরাতের সাথে দেখা করতে যায়। তখন নুসরাত আর জান্নাতের স্বামী কাসিম কান্নায় ভেঙে পড়ে। কাসিম জান্নাতের মৃত্যুর পুরো দায় নুসরাতের ওপর চাপায়, কারণ সব জেনেও নুসরাত কিছু করেনি। ঠিক তখনই সেখানে কবির এসে পৌঁছায়। কবিরকে দেখেই কাসিমের রাগে রক্ত ফুটতে শুরু করে, কিন্তু নুসরাত জানত কবির খারাপ মানুষ নয়। জান্নাতের মুখের দিকে তাকিয়ে কবির প্রতিজ্ঞা করে, আমি তার মৃত্যুর প্রতিশোধ নিয়েই ছাড়ব। তখন নুসরাতও কবিরকে সাহায্য করতে চায়, কিন্তু কবির সরাসরি তাকে না করে দেয়, কারণ নবাব সাহেব আর জান্নাত মারা যাওয়ার পর এখন পুরো বেলুচিস্তানের নুসরাতকে দরকার। এরপর কবির যখন সেখান থেকে চলে যেতে নেয়, তখন কাসিম তাকে থামিয়ে বলে, এই লড়াই শুধু তোমার একার না, জান্নাত পুরো বেলুচিস্তানের জন্য বিশেষ ছিল, আর এখন পুরো বেলুচিস্তান তার মৃত্যুর প্রতিশোধ নেবে। এরপর কাসিম আর নুসরাত মারি দুজনেই কবিরের মিশনে যোগ দেয়। কবির তখন নুসরাতকে পুরো পরিকল্পনা বুঝিয়ে দেয়। পরিকল্পনা অনুযায়ী নুসরাতের লোকেরা তানভীর শাহজাদের আস্তানার খোঁজ করবে,
আর অন্যদিকে কবির বন্দি এজেন্টদের উদ্ধার করে নিরাপদ এক্সিট পয়েন্টে নিয়ে যাবে। একই সাথে তাদের মোল্লা খালিদকেও ধরতে হবে। কিন্তু কবির পৌঁছানোর আগেই তানভীর শাহজাদ মোল্লা খালিদের কাছে গিয়ে সতর্ক করে দেয়। তানভীর জানত আজ না হোক কাল মোল্লা ধরা পড়বেই, তাই সে চতুরভাবে মোল্লাকে বুঝিয়ে কয়েকদিনের জন্য নিজের সাথে 3 এজেন্টকে নিয়ে যায়। ঠিক তখনই নুসরাতের লোকেরা গোপনে তানভীরের ভিডিও ধারণ করে ফেলে, আর সেই ভিডিও দ্রুত কবির আর নুসরাতের কাছে পৌঁছে যায়। কিছুক্ষণ পর ঈশা কবিরকে এক আমেরিকান মুসলিম মহিলার কথা বলে যে তাদের সাহায্য করতে পারে। তার নাম ছিল সারা মানসুর। সে তানভীর শাহজাদকে খুব ভালোভাবে চিনত। পরিকল্পনা ছিল কবির যদি মোল্লা খালিদকে আমেরিকানদের হাতে তুলে দেয় তাহলে সারা তাদের নিরাপদে ভারতে ফেরার ব্যবস্থা করবে। কবির এই পরিকল্পনায় রাজি হয়ে সারার সাথে দেখা করতে যায়। শেষ পর্যন্ত সারা তাদের সাহায্য করতে রাজি হয়। এরপর কবির ঈশা আর বীরকে নিয়ে পুরো অপারেশনের চূড়ান্ত পরিকল্পনা বুঝিয়ে দেয়। এবার 3 জন 3 দিক থেকে আলাদা মিশন শুরু করে। কবির জান্নাতের মৃত্যুর প্রতিবাদের আড়ালে তানভীরকে ধরতে বের হয়। অন্যদিকে বীর কাসিম আর তার লোকজন মোল্লা খালিদের ঘাঁটিতে হামলা চালাতে যায়। কবির যে কোনো মূল্যে নিজের এজেন্টদের বাঁচাতে চাইছিল, তাই সে ঈশাকে নির্দেশ দেয় চারদিকে নজর রাখতে, কারণ মোল্লা খালিদ আর আফতাব যে কোনো সময় পাল্টা আঘাত করতে পারে। শুরুতে সবকিছু পরিকল্পনা মাফিকই চলছিল, কিন্তু হঠাৎ কবির খবর পায় তানভীর নিজের ঘাঁটি ছেড়ে পালিয়ে গেছে। আসলে তানভীর সব দায়িত্ব নূরের ওপর ফেলে পালিয়েছিল, কারণ সে বুঝে গিয়েছিল কবির আর তার দলকে থামানো অসম্ভব। নূরও বুঝে যায় তানভীর তাকে মৃত্যুর মুখে ফেলে রেখে গেছে। এই খবর শুনেই কবির পুরো পরিকল্পনা বদলে দেয়। এবার বীর যায় বন্দি এজেন্টদের উদ্ধার করতে, আর কবির কাসিম আর তার লোকজনকে নিয়ে সরাসরি মোল্লা খালিদের ঘাঁটিতে হামলা চালায়। হামলার খবর পেয়েই আফতাব মোল্লাকে নিয়ে পালাতে শুরু করে। এরপর কবির এক এক করে খালিদের সব লোককে মেরে ফেলে, কিন্তু তখনই সে জানতে পারে ওই জায়গায় ছোট ছোট বাচ্চাদেরও বন্দী করে রাখা হয়েছিল। এরপর কবির কাসিমকে বলে সব বাচ্চাদের নিরাপদে বের করে আনতে। অন্যদিকে বীর ও তানবীরের লোকদের মেরে বন্দীদের কাছে পৌঁছে যায়, কিন্তু মুখোশ খুলতেই সে হতবাক হয়ে যায়, কারণ তারা আসল ভারতীয় এজেন্ট ছিল না। তখনই বীর বুঝে যায় তাকে ফাঁদে ফেলা হয়েছে। ঠিক তখনই নূর এসে তার মাথায় বন্দুক তাক করে, কিন্তু বীর নূরের সামনেই সেই 3 ভুয়া এজেন্টকে গুলি করে মেরে ফেলে। আসলে বীর সবসময় মৃত্যুকে মাথায় নিয়ে চলে, সে কখনো মৃত্যুকে ভয় পায় না। আর বীরের এই সাহস দেখেই নূর তাকে তানভীরের অবস্থান জানিয়ে দেয়, কারণ তানভীর তাকে মৃত্যুর জন্য ফেলে রেখে গিয়েছিল। এরপর বীর আর নুসরাত তানভীরকে ধরতে বের হয়। অন্যদিকে ঈশা মোল্লা খালিদ আর আফতাবকে অনুসরণ করছিল, কিন্তু কিছু দূর যেতেই তারা ঈশাকে দেখে ফেলে, আর মুহূর্তের মধ্যেই ঈশা ভয়ঙ্কর বিপদে পড়ে যায়। পুরো মিশনে একা কভার দিচ্ছিল ঈশা, তাই নুসরাতের একজন লোকও তার সাথে ছিল না। এরপর মোল্লা ঈশাকে ধরে নিয়ে যায়, আর তাকে নির্মমভাবে মারধর করতে শুরু করে। কবিরও বুঝে যায় এই মুহূর্তে ঈশা মারাত্মক বিপদে আছে, তাই সে দ্রুত গাড়ি নিয়ে ঈশাকে বাঁচাতে রওনা দেয়। অন্যদিকে নুসরাত আর বীর তানভীরের গাড়ির পিছু নিচ্ছিল। তখন বীর নুসরাতকে বলে ওর গাড়িতে গুলি চালিও না, কিন্তু নুসরাত তার কথা শোনে না। ঠিক তখনই তানভীর তাদের গাড়ির টায়ারে গুলি করে, আর গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। কিছুক্ষণ পর কাসিম আর তার লোকজন সেখানে পৌঁছে যায়। নুসরাতকে আবার ব্যর্থ হতে দেখে কাসিম রাগে তার দিকে বন্দুক তাক করে, আর এখানেই 6ষ্ঠ এপিসোড শেষ হয়। শেষ এপিসোড শুরু হয় এই ভয়ঙ্কর মুহূর্ত থেকেই। কাসিম নুসরাতকে মারতে যাচ্ছিল, কারণ তার মতে এই সব কিছুর জন্য নুসরাতই দায়ী। কিন্তু ঠিক তখনই বীর সামনে এসে কাসিমের হাত থেকে বন্দুক কেড়ে নেয়। তারপর বীর চিৎকার করে বলে, একজন সত্যিকারের নেতা কখনো নিজের লোককে মারে না। আসলে কাসিম শুরু থেকেই বিএএফের নেতা হতে চাইত, কিন্তু নুসরাত বেঁচে থাকলে সেটা কখনো সম্ভব ছিল না। এরপর বীর নুসরাতের হাতে বন্দুক দিয়ে বলে, একে শেষ করে দাও। কিন্তু নুসরাত সেটা করতে পারে না, কারণ তার কাছে প্রত্যেকটা বেলুচ মানুষ নিজের ভাইয়ের মতো। নুসরাতের কথা শুনে কাসিমের চোখে পানি চলে আসে। এরপর বীর কাসিমকে জিজ্ঞেস করে, কবির কোথায়? আর এরপর আমরা কবিরকে দেখতে পাই। ঈশাকে বাঁচানোর জন্য একাই মোল্লা খালিদের আস্তানায় পৌঁছে যায় কবির। বাইরে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ডদের চুপচাপ মেরে ফেলে সে। এরপর ভেতরে গিয়ে ঈশাকে উদ্ধার করে। অন্যদিকে মোল্লা খালিদ আর আফতাব পালানোর প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ আফতাবের মনে পড়ে ঈশাকেও সঙ্গে নেওয়া দরকার, তাই সে আবার ভেতরে যায় ঈশাকে আনতে। কিন্তু তখনই তার চোখ পড়ে কবিরের ওপর। কবিরকে দেখেই ভয় পেয়ে আফতাব পালিয়ে যায়। এরপর কবির খালিদের লোকদের মারতে মারতে আফতাবের গাড়ির ওপর উঠে পড়ে। কিছুক্ষণ পর ঈশাও বাইরে এসে কবিরের সঙ্গে যোগ দেয়। দুজনে মিলে মোল্লার অসংখ্য লোককে শেষ করে দেয়। সুযোগ বুঝে আফতাব তার বাবার দিকে দৌড় দেয়,
কিন্তু ঈশা গুলি করে তার পায়ে আঘাত করে। মোল্লার লোকেরা তখন মোল্লাকে বলে এখান থেকে বের হয়ে যেতে, কিন্তু মোল্লা আফতাব ছাড়া কিছুতেই যাবে না। তাই সে তার সব লোককে আফতাবকে প্রোটেক্ট করার আদেশ দেয়। এরপর শুরু হয় কবির আর ঈশার উপর ভয়ঙ্কর গুলিবর্ষণ। আফতাব শেষ পর্যন্ত কবিরের হাত থেকে বেঁচে গেলেও মোল্লা খালিদ ধরা পড়ে যায়। তারপর কবির আর মোল্লার মধ্যে হাতাহাতি শুরু হয়। দূর থেকে সব দেখছিল আফতাব। সে কবিরকে মারার জন্য বন্দুক তোলে, কিন্তু ভুলবশত গুলিটা কবিরের বদলে মোল্লা খালিদের গায়ে লাগে। নিজের বাবার লাশ জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে আফতাব। এরপর মোল্লার লোকেরা আফতাবকে নিয়ে সেখান থেকে চলে যায়। কবির জিতেও যেন হেরে যায়, কারণ তানভীর শাহজাদের জন্য তারা সেই এজেন্টদের খুঁজে পায়নি। আসলে সারা কবিরকে নির্দিষ্ট সময় দিয়েছিল। সময়ের মধ্যে এজেন্টদের না আনতে পারলে তাদের আর ভারতে নেওয়া সম্ভব হবে না, আর হাতে তখন মাত্র আধ ঘন্টা বাকি। কবির ঈশা আর বীরকে বলে, তোমরা মোল্লা খালিদের লাশ নিয়ে ভারতে ফিরে যাও, কিন্তু দুজনেই অবাক হয়ে যায়। বীর জিজ্ঞেস করে, আপনি আমাদের সঙ্গে ফিরবেন না? কবির বলে, আমি ওই এজেন্টদের মুহূর্তে ফেলে যেতে পারি না। পরে ঈশা আর বীর সারার হাতে মোল্লার লাশ তুলে দেয়। সারা তাদের চলে যেতে বললেও তারা কবিরকে ছাড়া ফিরতে চায় না। এরপর দেখা যায় তানভীর নিজের জন্য গাড়ি আনতে বলছে, যেন নিরাপদে পালাতে পারে, কিন্তু গাড়ি আসার আগেই সেখানে পৌঁছে যায় কবির। একে একে তানভীরের সব লোককে মেরে ফেলে সে। তারপর ভেতরে গিয়ে বন্দি এজেন্টদের উদ্ধার করে, কিন্তু সে জানত না তানভীর তখনও সেখানেই লুকিয়ে আছে। সুযোগ পেয়ে তানভীর কবিরের পেটে ছুরি মারে। এরপর দুজনের মধ্যে ভয়ঙ্কর মারামারি শুরু হয়। ঠিক তখনই এক এজেন্ট গুলি করে তানভীরের হাতে আঘাত করে। সুযোগ বুঝে তানভীর পালিয়ে যায়। কবির তার পিছু নেয়। তানভীর এক জায়গায় লুকিয়ে কবিরের অপেক্ষা করতে থাকে, কিন্তু গাড়ির সাইড মিরারে তাকে দেখে ফেলে কবির। তাই সামনে না গিয়ে পেছন দিক থেকে তানভীরকে ঘিরে ফেলে। শুরু হয় ভয়ঙ্কর লড়াই। একসময় কবির তানভীরের হাত ভেঙে দেয় এবং তাকে মারাত্মকভাবে আহত করে। কিছুক্ষণ পর নুসরাত, কাসিম আর বাকিরাও সেখানে পৌঁছে যায়। কাসিম গুলি করে তানভীরকে মেরে জান্নাতের মৃত্যুর প্রতিশোধ নেয়। এরপর কাসিমের লোকেরা এজেন্টদের বাইরে নিয়ে আসে। কবির আবার ঈশা আর বীরের সঙ্গে মিলিত হয়। সে জানত তার বন্ধুরা তাকে ছাড়া কখনোই ফিরবে না। শেষে ঈশা, বীর, কবির আর সেই 3 এজেন্ট ভারতে ফিরে আসে। পুরো ভারত আর অরুণ যোশী তাদের সাহসিকতার প্রশংসা করে, কারণ কবির আনন্দ অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। পরে অরুণ যোশী বীরকে অফিসে ডেকে পাঠায়। সে বীরের কাছে মাফও চায়, কারণ আগে তাকে মিথ্যা বলেছিল। এখন বীর শুধু স্পাই নয়, IIW এর একজন বিশেষ এজেন্ট। এটা শুনে খুব খুশি হয়ে যায় বীর। অন্যদিকে ভারতে ফিরেই কবির দেখা করে নিতা আর সিকান্দারের সঙ্গে। নিতা কবিরকে জড়িয়ে ধরে, কারণ সে খুব চিন্তায় ছিল। কিছুক্ষণ পর নিহার এসে তানভীরের ফোন সম্পর্কে জানায়। কবির তানভীরের পকেট থেকে ফোনটা নিয়ে এসেছিল, কিন্তু ফোনটা পুরোপুরি এনক্রিপ্টেড ছিল। ভুল পাসওয়ার্ড দিলেই ফোন ব্লাস্ট হয়ে যাবে। ঠিক তখনই ফোন আসে কাদিল শেত্রীর। সে বলে, সাদিক শেখকে আমিই মেরেছিলাম। কাদিল আসলে একজন ভারতীয় সৈনিক ছিল। মানসিক সমস্যার কারণে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল। মনে আছে সেই লোকটার কথা যে ফিউনারেলের দিন সাদিকের কবরে ছবি তুলছিল? সেই লোকটাই ছিল কাদিল। কাদিল কাঁদতে কাঁদতে কবিরকে সাহায্য চাইতে থাকে। সে বলে তার জীবন বিপদের মধ্যে। এরপর ফোন কেটে দেয়। কবির আবার ঈশাকে ডাকে। নিহারের সাহায্যে তারা কাদিলের ফোন ট্রেস করে। কিছুক্ষণ পর একটি ডাস্টবিনের ভেতর ফোনটি পাওয়া যায়। কবিরের সন্দেহ হয় আফতাব হয়তো তাকে ফাঁদে ফেলছে, কারণ আফতাব তখনও বেঁচে ছিল। তাই তারা দুজনেই বন্দুক বের করে প্রস্তুত হয়। ঠিক তখনই কাদিল সামনে আসে। সে বলে, আমি মিথ্যা বলিনি, সত্যি আমার জীবন বিপদে। এরপর কাদিল জানায় একটি কর্পোরেট টেররিস্ট সংগঠন তাকে নিয়োগ করেছিল। তারা চীনের প্রিমিয়ারকে হত্যা করতে চাইছিল। তখন কবির নিশ্চিত হয়ে যায় সবকিছুর পেছনে আফতাবই আছে। কবির জিজ্ঞেস করে, তোমার হ্যান্ডলার কি আফতাব ছিল? কিন্তু অবাক করার মতো বিষয় হলো কাদিল কোনো আফতাবকেই চিনত না। ঠিক তখনই দূর থেকে কেউ কাদিলকে গুলি করে মেরে ফেলে। কবির সঙ্গে সঙ্গে সেই লোকটার পিছু নেয়। লোকটা খুব দ্রুত পালাচ্ছিল, কিন্তু অন্য রাস্তা দিয়ে ঘুরে গিয়ে কবির তাকে ধরে ফেলে এবং বন্দুক তাক করে। অন্যদিকে নিহার জানতে পারে আফতাব ঠিক তখনই ব্রাসেলসে পৌঁছেছে, মানে কবির যাকে ধরেছে সে আফতাব নয়। শেষ দৃশ্যে যখন লোকটা নিজের মুখ দেখায়, কবির অবাক হয়ে যায়, কারণ সে আর কেউ নয়, বিক্রম। বিক্রমকে জীবিত দেখে হতবাক হয়ে যায় কবির। ঠিক তখনই তাদের মাঝখান দিয়ে একটি ট্রেন চলে যায়। ট্রেন চলে যাওয়ার পর বিক্রম উধাও হয়ে যায়। এভাবেই শেষ হয় সিজন 1 এর গল্প। এখন প্রশ্ন হলো, বিক্রম বেঁচে রইল কিভাবে? সে সাদিককে মারার অর্ডার কেন দিয়েছিল? আর আফতাবের ভবিষ্যৎ কি? এই সব রহস্যের উত্তর মিলবে পরের সিজনে। বন্ধুরা, আশা করি সিরিজটি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।